আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আওয়ার ইসলাম আয়োজিত সমকালীন আলাপে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির আহমদ। আজকের আলোচনার বিষয় চামড়া শিল্প রক্ষায় আলেমদের করণীয়। সমকালীন আলাপের আজকের অতিথি রয়েছেন সিরাতুল জান্নাহ মাদ্রাসা রামপুরার মুহতামিম মুফতি মোহাম্মদ আলী সাহেব। মুহতারামকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। মোহতারাম, আমরা শুরুতেই আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি একজন আলেম, পাশাপাশি ট্যানারি শিল্পের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আবার মাদ্রাসার কাজে আপনারা বাৎসরিক যে কুরবানি ঈদ হয়, পশুর কুরবানি হয়, সে সমস্ত চামড়াগুলো আপনারা কালেকশন করে থাকেন। সেই বিষয়টি অর্থাৎ ট্যানারির যেই কার্যক্রমগুলো করে থাকেন, সেই ট্যানারির সাথে কাজ করার যেই অভিজ্ঞতা, সেটা আমরা শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে এমন একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আসার তৌফিক দিয়েছেন। দ্বিতীয়ত শুকরিয়া আদায় করতেছি যে বর্তমান কালে এত বড় একটা শিল্প নিয়ে আওয়ার ইসলাম একটি সুন্দর আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দোয়া করি আওয়ার ইসলাম তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছুক। আসলেই আপনি যে বিষয়টা জিজ্ঞাসা করেছেন, একজন আলেম হওয়া সত্ত্বেও চামড়া শিল্প অথবা ট্যানারি এই জাতীয় কাজে কিভাবে সম্পৃক্ততা হলো আমার, এক্ষেত্রে সর্বপ্রথম আমি বলবো, একজন আলেম শুধু মসজিদ মাদ্রাসার খেদমত নিয়ে পড়ে থাকবে এটা নয়। যেমন আমরা দারুল উলুম দেওবন্দের সন্তান, আমরা দেওবন্দকে অনুসরণ করে থাকি। আমাদের আকাবির ও আসলাফ যেমনিভাবে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, যেমনিভাবে মসজিদ প্রতিষ্ঠা করেছেন, তেমনিভাবে ওনারা অধিকাংশই ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলেন। যেমন আমরা হযরত তকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, হযরত সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, ওনারা কিন্তু ব্যবসার সাথে, যিনি ইন্তেকাল করেছেন সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, উনি ব্যবসার সাথে জড়িত ছিলেন। তকি উসমানী দামাত বারাকাতুহুম ওনার পুরা পরিবারটাই ব্যবসার সাথে সম্পৃক্ত। সেই হিসাবে আমি মনে করি যে একজন আলেম শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবে না, তার ব্যবসার সাথেও সম্পৃক্ততা থাকা উচিত। আর চামড়া শিল্প এটা বাংলাদেশের অনেক বড় একটা শিল্প। আমরা জানি কি না, আপনারা হয়তো অবশ্যই জানেন যে বাংলাদেশের প্রধান যে শিল্প গার্মেন্টস সেক্টর, এর পরেই চামড়া শিল্পের কিন্তু অবস্থান। দ্বিতীয় শিল্প যেটাকে ধরা হয় সেটা হলো চামড়া শিল্প। এই ব্যাপারে আমাদের ক্ষুদ্র নলেজটাও পর্যন্ত নেই যে এটা কত বড় একটা শিল্প, এর দ্বারা আমাদের বাংলাদেশের কি ফায়দা হয়, কি লাভ হয়, এটা অনেকেরই জানি না। বিধায় আলেম সমাজ এই শিল্পটা নিয়ে তেমন আগানো না। মূলত আমার অনুপ্রেরণা এবং এটার সাথে ন্যূনতম একটা সম্পর্ক তৈরি হয়েছে বিগত 2015 সালে। ছিল তখন ওয়াবদা রোডে বাইতুল হুদা মাদ্রাসা। সেখানে আমরা সারাদিন ছাত্র ওস্তাদ সবাই মিলে সারাদিন চামড়া কালেকশন করলাম। অনেকগুলো চামড়া কালেকশন হলো। কিন্তু আমি আশ্চর্য বিষয়, এত বড় একটা শিল্প যার মূল্য একসময় অনেক ছিল, একটা চামড়া একসময় 3,000 3,500 টাকা বিক্রি হতো, সেই চামড়া নেয়ার মতো মানুষ পাচ্ছি না, ব্যবসায়ী পাচ্ছি না। তখন আমার মনে একটা খটকা লাগলো এবং উৎসাহ হইল যে আমরা যদি এই শিল্পের মধ্যে ভূমিকা রাখি, তাহলে আমানতদারিতার সাথে এটার যথাযথ মূল্যায়ন হবে। মূলত সেই অনুপ্রেরণা থেকেই, যেহেতু আমি একটা হোঁচট খেলাম যে এত বড় একটা শিল্প, এত বড় একটা দামি জিনিস, কিন্তু গ্রাহক পাচ্ছি না, তখন থেকে আমার একটু চিন্তা হলো যে আমি এই শিল্পের সাথে কিভাবে সম্পৃক্ত হতে পারি। তো ওই অনুপ্রেরণা থেকেই আমাদের
মূলত আমি সম্পৃক্ত হয়েছি। আজ পর্যন্ত চেষ্টা করতেছি এই শিল্পটাকে আগে নেওয়ার। বিগত ফ্যাসিস্ট সরকারের আমল থেকে আমরা দেখে আসছি যে চামড়া শিল্প রক্ষা, অর্থাৎ চামড়া শিল্প একটা ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে গেছে, এখনো ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা যদিও এই বছর একটা আশা পেয়েছিলাম এই সরকার, অন্তর্বর্তী সরকার থেকে, যে আমরা হয়তো চামড়ার ন্যায্য মূল্যটা পাবো, কিন্তু সেটা পাইনি। এই চামড়া শিল্পর যে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, এই চামড়া শিল্পটাকে আমরা কিভাবে আবার পুনরুজ্জীবিত করতে পারি অর্থনৈতিক খাতে? আসলে এই শিল্পটার একটা অনেক বড় একটা বায়োডাটা আছে। এই শিল্পটা এক সময় বাংলাদেশে সমাদৃত এবং খুব মূল্যবান একটা বিষয় ছিল। আমরা জানি আমাদের বাংলাদেশ এটা স্বনির্ভর একটা দেশ, কিন্তু বিভিন্ন কারণে আমাদের বহির্বিশ্বের সাথে সম্পৃক্ত থাকতে হয়। আমাদের বাংলাদেশে যেমন পোশাক শিল্প প্রথম, দ্বিতীয় শিল্প হলো এই চামড়া শিল্প। আমাদের এই বাংলাদেশে 1940 সালে ট্যানারি প্রতিষ্ঠা লাভ করেছে। প্রথম ট্যানারি অবস্থান নারায়ণগঞ্জে ছিল। এটা পরবর্তী 25 বছর পরে 1930টা ট্যানারি হয়েছে, যার অধিকাংশ ঢাকায়। 2020 সাল পর্যন্ত আমার রিসার্চ অনুযায়ী 230টি ট্যানারি হয়েছিল। এই শিল্প এক সময় বাংলাদেশ যখন বহির্বিশ্বে এটা রফতানি করত, যেমন 2013 সাল পর্যন্ত একটা ভালো মূল্য পেত, 3,000 4,000, কিন্তু 2013 সাল থেকে পরবর্তীতে আমাদের এই চামড়া শিল্পটা অবনতির দিকে যাচ্ছে। যেমন একটা সমীক্ষায় আমরা দেখতে পারি 2013-14 সালে চামড়া ও চামড়াজাত পণ্য থেকে আয় হয় $1,258.82 মিলিয়ন। তার পরবর্তী সময়ে 3 অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল যথাক্রমে 1,130, 1,161 এবং $1,234 মিলিয়ন। কিন্তু এর পরবর্তীতেই 2017 সাল থেকে দেশের চামড়া ও চামড়া পণ্যের উপর নিয়মিত বড় অঙ্কের লোকসান শুরু হয়। এর অন্যতম একটা কারণ হলো, আমরা জানি এই যে চামড়া, এটা কিন্তু বড় একটা সংগ্রহ হয়ে থাকে কুরবানির সময়। 50 থেকে 60% চামড়া কালেকশন হয়ে থাকে এই কুরবানির সময়। এই কুরবানির সময় যেমন 2013 সালের আগ পর্যন্ত 1 বর্গ ফুট চামড়ার মূল্য ছিল 85 থেকে 90 টাকা। সেই চামড়া 2020 সালে এসে 35 থেকে 40। বর্তমান যে সরকার, উনি চাচ্ছিল একটু বাড়াতে, এবছর 60 থেকে 65 টাকা দাম নির্ধারণ করেছে, এরপরও পারে নাই। যথামূল্য না পাওয়ার বিশেষ কারণ হিসেবে আমি দেখতেছি এই শিল্প যাদের হাতে বড় একটা সিন্ডিকেটের আয়ত্তাধীন পড়ে গেছে। আমরা যদি এই সিন্ডিকেট ভাঙতে পারি, তাহলে আশা করি আমরা এই শিল্পকে পুনরুদ্ধার করতে পারব। এই জন্য আমরা সবাই চেষ্টা করি যে এই সিন্ডিকেট কিভাবে ভাঙা যায়, এ ব্যাপারে আলেমদের অবশ্যই এগিয়ে আসতে হবে। আপনি আলেমদের সঙ্গে নিয়ে এই কাজ কেন করতে চাচ্ছেন? এটা কি ব্যক্তি উদ্যোগে সম্ভব নয়? আসলে একটা কথা আছে, প্রবাদ আছে, 10 মিলিয়ে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমি তো বললাম যে আমি উদ্যোগী হয়েছি একটা বিষয়ের কারণে। আমি চাচ্ছি সব আলেমগণ অথবা ম্যাক্সিমাম আলেমগণ এটার সাথে সম্পৃক্ত হোক, যাতে এই ব্যবসাও যে একটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। সৎ ব্যবসায়ী যারা, এদের হাসর হবে নবীদের সাথে, সিদ্দিকিনদের সাথে, শহীদদের সাথে। এই যে একটা ফজিলতপূর্ণ আমল ব্যবসা করা, এটার সাথে আমি একা কেন, সবাইকে নিয়ে এই সুন্নাহটা আমল করি। এই জন্যই মূলত সবাইকে সাথে রাখার ইচ্ছা, প্রয়াস।
আপনি এবার কি চামড়া সংগ্রহ করেছেন? জি আলহামদুলিল্লাহ, এই বছর আমি আমাদের রামপুরা মাদ্রাসার প্রায় 12টি মাদ্রাসা চামড়া বিক্রির মধ্যস্থতা করেছি। প্রায় 2200 চামড়া এই রামপুরা এলাকায় এই কয়েকটা মাদ্রাসা কালেকশন হয়েছে। হ্যাঁ, গঠনমূলক এই উদ্যোগে কেমন? আলহামদুলিল্লাহ, সাধারণ মানুষেরও ইচ্ছা, সাধারণ মানুষও আমাদেরকে বলতেছে যদি আলেম ওলামাগণ একটা ভূমিকা রাখতো এই শিল্প রক্ষার্থে, তাহলে এই শিল্পটা সুন্দর রক্ষা হতো এবং আমরাও যথাযথ মূল্য পেতাম। আর ওলামায়ে কেরামের সাথে আমি কথা বলেছি, বিভিন্ন স্তরের আলেমদের সাথে কথা বলেছি, ওনারাও ব্যক্তি পর্যায়ে উদ্যোগে যা ওনারা চাচ্ছেন একটা প্ল্যাটফর্মে এসে এটা যেন বড় আকারে বৃহৎ আকারে এই উদ্যোগটা নেওয়া হয়। জাস্ট একটা আহ্বানের অপেক্ষা, ওনারা সাড়া দিতে প্রস্তুত, সবাই যার যার অবস্থান থেকে সাড়া দিতে রাজি আছেন। আর চামড়া শিল্পের যে সিন্ডিকেট, সিন্ডিকেট কতটুকু শক্তিশালী, এটা কি ভাঙা সম্ভব? আসলে আমাদের এই বাংলাদেশ সম্ভাবনাময় একটা দেশ। এই বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে বলতে গেলে সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটে সাধারণ কোনো ব্যবসায়ী না। আপনি মনে করতেছেন যে যেই লোকটা 1000, 2000, 3000, 5000 চামড়া কালেকশন করতেছে বা কিনতেছে, এদের মধ্যে সিন্ডিকেট না। এই সিন্ডিকেটটা একেবারে রাঘব বোয়ালদের, একেবারে আপার লেভেল পর্যন্ত সিন্ডিকেট। আমি একটা তথ্য দেই আপনাকে। এই বছর সাভার ওলামা পরিষদের বড় একজন আলেম, সভাপতি মৌলানা আলী আকবর কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, উনি হেফাজতে ইসলাম বাংলাদেশের অনেক বড় একজন নেতা। ওনার সাথে বাণিজ্য মন্ত্রীরাও, বাণিজ্য উপদেষ্টা, ওনার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। উনি সাভার ওলামা পরিষদের পক্ষ থেকে হেমায়েতপুরে নিজ উদ্যোগে একটা ট্যানারি করছে। আমি ওনার থেকে জানতে পারলাম প্রায় 20,000 চামড়া উনি কালেক্ট করেছেন। এটা অনেক বড় আলেমদের ভূমিকা। এই চামড়া কালেক্ট করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছেন, সেটা হলো অনেক ব্যবসায়ী তাকে ফোন দিছে যে এরকম করা যাবে না, আমরা করতেছি, আপনারা এটা করতে পারবেন না। এই যে পদে পদে বাধা, রাস্তায় চামড়া নিয়ে যাওয়া, চাঁদাবাজদের বাধা, আর ওই যে সিন্ডিকেটদের বাধা। উনি দৃঢ় প্রত্যয় করবেন। উনি 3-4 বছর যাবৎ করতেছেন। প্রথম বছর সম্ভবত 5-6 হাজার ছিল, এই বছর এটা প্রায় 20,000-এ পৌঁছেছে। আস্তে আস্তে দিন বদিন ওনার চামড়া মজুদ এবং এই ট্যানারিটা বাড়তেছে। তো বাধার সম্মুখীন হচ্ছে আমরা। যেন সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে এবং সরকারের প্রতি আহ্বান থাকবে যেন এই সমস্ত বাধাগুলো মোকাবেলা করা যায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের মাঝে আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি। আমাদের আরেকজন অতিথি মুফতি সাইফুল ইসলাম সাহেবের আসার কথা ছিল, বিশেষ কোনো কারণে তিনি আসতে পারেননি। এজন্য আমরা এই আলোচনাটা দুজনেই চালিয়ে যাচ্ছি, দুজনেই এই অনুষ্ঠানটি শেষ দিকে নিয়ে চলে যাব। মোহতারাম, আপনার কাছে আমরা জানতে চাচ্ছি, এই খাতে দিনদার বিনিয়োগকারীদেরকে কি যুক্ত করার কোনো পরিকল্পনা হাতে নিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে আয়াতে ইরশাদ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার। আল্লাহ তাআলা কিছু ব্যবসায়ীদের ক্ষেত্রে প্রশংসা করেছেন। এমন কিছু লোক থাকবে যাদেরকে সম্পদ আল্লাহ বিমুখ করবেন। এই আয়াতের সারমর্ম এটাই। যদি শুধু এই সেক্টর নয়, প্রত্যেকটা ব্যবসায়ীর অর্থনীতিকে প্রত্যেকটা সেক্টরে দিনদার ব্যক্তিরা অগ্রণী ভূমিকা রাখে, এগিয়ে আসে, তাহলে আমরা এর থেকে অনেক ফায়দা পাব। ওনারা হালালভাবে ব্যবসা করলেন, কারণ ওনারা কাউকে ঠকাবেন না। এই জন্য যারা ধার্মিক বিনিয়োগকারী আছে, আমি মনে করি এই সেক্টরে
আগে আসা দরকার। চামড়া শিল্প ওই আমি প্রথমেই বললাম যে ওলামায়ে কেরাম শুধু মসজিদ মাদ্রাসা মুখী হবে না, ওনারা ব্যবসা নিয়েও চিন্তা করবেন। আলেমদের ভূমিকা অপরিসীম এবং আলেমগণ প্রত্যেক যুগে যুগে ভূমিকা রেখেছেন, প্রত্যেকটা সেক্টরেই রেখেছেন। যেমন যারা খতিব আছেন ওনারা যদি যার যার মসজিদে একটু মুসল্লিদেরকে উৎসাহ করেন, এই মুসল্লির মধ্যে চামড়া শিল্প ট্যানারি মালিকও থাকবে, ওনাদেরকে যদি অন্যকে ঠকানো, সিন্ডিকেট করলে পরকালে কি জবাবদিহিতা, খুতবার মাধ্যমে যদি ওনারা বুঝান তাহলে এটা একটা পজিটিভ দিক হবে। আমরা ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা স্তরে স্তরে অবস্থান করতেছে, সামাজিকভাবে যদি সচেতনতা তৈরি করেন, খুতবার মাধ্যমে সচেতনতা তৈরি করেন এবং সামাজিকভাবে যারা শিক্ষিত আছেন ওনাদেরকে নিয়ে একটা কমিটি করেন যে আমরা এই শিল্পকে বাঁচাতে চাই, এটাও করতে পারেন। সাথে সাথে এখন সময় সচেতন হওয়ার, ঐক্য হওয়ার সময়ের দাবি, যেন সিন্ডিকেট না করতে পারে আলেমদের ভূমিকা থাকবে। আমরা যার যার অবস্থান থেকে যতটুকু পারি একটা ট্যানারি তৈরি করি। আমাদের আলেমদের কিন্তু বড় অর্গানাইজেশন আছে, হেফাজতে ইসলাম বাংলাদেশ অনেক বড় একটা সংস্থা, ওনারা উদ্যোগ নিতে পারেন। আমাদের কওমি মাদ্রাসার একটা বোর্ড আছে, বেফাকুল মাদারিসিল আরাবিয়া, ওনারা উদ্যোগ নিতে পারেন। তারপরে আমরা এলাকা ভিত্তিক ওলামা পরিষদ আছে, রামপুরা বলেন, মালিবাগ বলেন, খিলগাঁও বলেন, প্রত্যন্ত অঞ্চলে ওলামা পরিষদ আছে, ওনারা সংঘবদ্ধ হয়ে এই শিল্পকে বাঁচানোর জন্য তাকিদ দিতে পারেন। উপজেলা ভিত্তিক চামড়া সংরক্ষণের জন্য ট্যানারি হোক অথবা ছোট আকারে সংরক্ষণাগার করতে পারেন। এইভাবে সমাজকে তৃণমূল থেকে খুতবার মাধ্যমে, তারপরে সংস্থার মাধ্যমে, বেফাকের উদ্যোগে, হেফাজতে ইসলামের উদ্যোগে যদি আমরা সবাই যার যার অবস্থান থেকে ছোট মধ্যম বৃহৎ আকারে ট্যানারি করতে পারি তাহলে এই শিল্পটা বাঁচবে, বাংলাদেশ অনেক বড় রাজস্ব পাবে। আপনারা এই উদ্যোগ বাস্তবায়ন করতে গিয়ে কি কি প্রতিবন্ধকতা দেখতে পাচ্ছেন? প্রতিবন্ধকতা আসে, কিন্তু সব প্রতিবন্ধকতাকে জয় করতে হবে। যেমন অর্থনৈতিক একটা বিষয় আছে, সাধারণত বাংলাদেশের প্রেক্ষাপটে আলেমদের তেমন অর্থনৈতিক অবস্থা ভালো নয়। সুতরাং দিনদার যারা আছেন ওনারা যদি আলেমদের পাশে দাঁড়ান তাহলে এই শিল্পটা আরো এগিয়ে যাবে। এরপরে একটা অর্গানাইজেশন হতে পারে, যে অর্গানাইজেশনের মাধ্যমে যেই সমস্ত বাধা বিপত্তি আসবে এটা প্রতিরোধ করা যাবে। এই বাধাগুলো আমি মনে করি অত বড় না, ঠুনকো ছোট ছোট বাধা, এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি, চামড়া শিল্প নিয়ে আপনার আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? চামড়া শিল্প কিন্তু আমরা চামড়া শিল্প বলতে আমরা যারা সাধারণ মানুষ মনে করি যে এটা দিয়ে মনে হয় শুধু জুতা তৈরি হয়, বিষয়টা এমন নয়। এই চামড়া শিল্প আমি একটা সমীক্ষায় দেখলাম, একটা 1 লাখ টাকার গরু, এটা যদি প্রসেস করা হয়, এটাকে প্রসেস করার পরে 1 লাখ টাকার একটা গরুর চামড়া 50 থেকে 1 লাখ টাকা পর্যন্ত দাম হতে পারে, একটা চামড়ার দাম। এটা ছোট কোনো বিষয় নয়, এই জন্য পরিকল্পনা অনেক। আমরা ট্যানারির মাধ্যমে আমরা জুতা শিল্প তৈরি করতে পারি, জুতার ফ্যাক্টরি তৈরি করতে পারি, বেল্ট তৈরি করতে পারি। এরপরে আমরা সরকারের উপর মহল পর্যন্ত এই বার্তা এবং মেসেজ দিতে পারি যে এটা আমাদের দ্বিতীয় বৃহত্তম শিল্প। আমাদের থেকে কিন্তু আরেকটা শিল্প ছিল পাট শিল্প, সেটার প্রচারণা, তারপরে সরকারের অসহযোগিতা, জনগণের অসচেতনতার কারণে কিন্তু প্রায় এখন নাই বললে চলে। তেমনি ভাবে বর্তমান আরেকটি শিল্প বিলুপ্ত হওয়ার পথে, সেটা হলো চামড়া শিল্প। সবাই যদি আমরা উদ্যোগী হই সরকার মহল পর্যন্ত,
তাহলে এই শিল্পটা বাঁচানো সম্ভব। আর আমরা বাংলাদেশে যে চামড়া হয় এটাকে নিয়ে অনেক পরিকল্পনা করা যায়। আমরা জুতা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করব, বেল্ট তৈরি করব, এটা যেন পচন না ধরে, এই জন্য এলাকা ভিত্তিক ট্যানারি তৈরি করব। এই সমস্ত কর্মপন্থা আমরা গ্রহণ করতে পারি। আপনার কথার মাঝ থেকে এমন কিছু বিষয় আসছে যে চামড়া শিল্প রক্ষে আলেমরা এগিয়ে আসবে, তো আলেমদের সহযোগিতা তো প্রয়োজন আছে। আলেম আপনারা সরকারের কাছে কি ধরনের সহযোগিতা চান? সরকারের কাছে প্রথম সহযোগিতা চাবো যে আলেমদের অর্থনৈতিক বিষয়টা আমি দুর্বল, এটা আগেই বললাম, যে আলেমদের পাশে দাঁড়ালে এটার যথাযথ মূল্যায়ন হবে। আপনারা হয়তোবা অনেক বড় লোকদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, একটা বার, কমপক্ষে একটা বার আলেমদেরকে সহযোগিতা করে দেখেন। ওনাদের ট্যানারি করার, ওনাদের এই শিল্প বাঁচানোর যেই পন্থা রয়েছে এটার পাশে দাঁড়ান, তাহলে দেখবেন এই শিল্প সারা বিশ্বের মধ্যে বাংলাদেশ নাম করবে। এই জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা যেন আলেমদের পাশে অর্থনৈতিকভাবে, আর বললাম যে বাধার সম্মুখীন হয়, সিন্ডিকেট যারা করে ওরা কিন্তু বাধা দিতে চায়, এই বাধাগুলো যদি ওনারা মোকাবেলা করেন তাহলে অনেক কিছুই সম্ভব। আলেমদের মধ্য থেকে শাইখ আহমদুল্লাহ, মাওলানা গাজী ইয়াকুব, তাকওয়া ফাউন্ডেশন, আসুন্নাহ ফাউন্ডেশনের মতো বিভিন্ন ধরনের ছোট ছোট কিছু, আরো ছোট কিছু ফাউন্ডেশন রয়েছে, তারা বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। তারা কি চামড়া শিল্প রক্ষার ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখতে পারে? তো অবশ্যই ভূমিকা রাখতে পারে। এটা তো আমি মনে করি ওনারা অবশ্যই পরিকল্পনা করতেছেন, কিন্তু যেহেতু এক একটা বিষয় নিয়ে, সেক্টর নিয়ে কাজ করতেছেন, ওনারা হয়তো বা এটার জন্য ফুরসত বা সময় বের করতে পারতেছেন না। আমার বিশ্বাস যারা আত্মমানবতায় কাজ করেন, যারা দেশ নিয়ে কাজ করেন, অনেক ওলামায়ে কেরাম, শাইখ আহমদুল্লাহ সাহেবের কথা বললেন, গাজী ইয়াকুব সাহেবের কথা বললেন, আমাদের আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন সাহেব, ওনারা জাতিকে নিয়ে চিন্তা করেন। যখন জাতিকে নিয়ে চিন্তা করবে তখন চামড়া শিল্পও কিন্তু জাতির আত্মমানবতা সেবা, এটাও একটা অংশ। এই জন্য ওনাদের প্রতি আমার একটা আহ্বান থাকবে যে ওনারা যেন এই বিষয়টা নিয়েও চিন্তা করেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষে আমরা তার কাছে ছোট করে জানতে চাইবো যে চামড়া শিল্প রক্ষায় আলেমদেরকে তিনি কিভাবে দেখতে চান। ধন্যবাদ। আমিও এরকম অনুষ্ঠানে আসতে পেরেছি শেষের দিকে। ওলামায়ে কেরাম সমাজের বিবেক, ওলামায়ে কেরামের ভূমিকা অপরিসীম। বিশেষ করে দারুল উলুম দেওবন্দের সন্তান আমরা। দারুল উলুম দেওবন্দ কিন্তু একটা চেতনার নাম, শুধু একটা বিল্ডিংয়ের নাম নয়, শুধু একটা প্রতিষ্ঠান নাম নয়, একটা চেতনার নাম। এই চেতনার মধ্যে মানে যার যার দেশকে ভালোবাসা, দেশের অর্থনৈতিককে অগ্রসর করা, এটাও আমাদের দেওবন্দের চেতনার অন্যতম একটা বার্তা। এই জন্য আমি আলেমদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আমরা মসজিদ মাদ্রাসাকে, এটাকে ফি সাবিলিল্লাহ, সবাইকে বলতে যার যার সামর্থ্য আছে, মসজিদ মাদ্রাসার খেদমতটাকে আমরা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, হ্যাঁ আমরা করতেছি আল্লাহ তাআলার জন্যই করি, কিন্তু অর্থনৈতিক একটা বিষয় থাকে। আমরা চেষ্টা করব যে মসজিদ মাদ্রাসার খেদমতটাকে পুরাপুরি ফি সাবিলিল্লাহ করার। আর ব্যবসা সেটা চামড়া শিল্প যেটা নিয়ে আলোচনা, এটা হতে পারে, অন্য ব্যবসা হতে পারে, এইটাকে যেন আমরা ব্যবসাকে যেন নিজের চলার জন্য পাথেয় বানাই। তার মানে একটা পেশায় আবদ্ধ না হয়ে নানা শ্রেণীতে কাজ করা। জি জি জি। আমাদেরকে সময় দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমিও ধন্যবাদ জানাচ্ছি আওয়ার ইসলাম পরিবারকে। দোয়া করি আওয়ার ইসলাম দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে তার নাম যশ ছড়িয়ে পড়ুক। এই জন্য সকলকে ধন্যবাদ, বিশেষ করে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সকলকে আন্তরিক মোবারকবাদ।